রাজনীতি মানে তো শুধু ভাষণ বা প্রতিশ্রুতি নয়, তাই না? এর গভীরে আসলে লুকিয়ে থাকে সংখ্যা। আর প্রত্যেকটা সংখ্যার পেছনে থাকে এক একটা মানুষের গল্প, তাদের আশা, তাদের না বলা যন্ত্রণা। আজ আমরা কোনো আবেগ দিয়ে নয়, বরং একদম তথ্যের কাঁটা চামচ দিয়ে একটা বিধানসভা কেন্দ্রের ব্যবচ্ছেদ করব। ঠিক যেমন একজন সার্জন শরীরের ভেতরের রোগটা খুঁজে বের করেন, আমরাও ডেটা দিয়ে বোঝার চেষ্টা করব মানুষ কেন একটা রায় দেয়, কেন তারা পরিবর্তন চায়। চলুন শুরু করা যাক চন্দ্রকোনার জনাদেশের এই ফরেন্সিক বিশ্লেষণ। তো কিভাবে এগোবো আমরা? দেখুন, প্রথমে আমরা বুঝব সংখ্যাগুলো কিভাবে শাসনের আয়না হয়ে ওঠে। তারপর চন্দ্রকোনার মাটি আর মানুষগুলোকে চিনব, তাদের রোজকার জীবনের চাপগুলো বুঝব। এরপর ব্যালট বাক্স থেকে উঠে আসা সবচেয়ে জোরালো 3টে সিগন্যাল ধরব আমরা। তারপর গভীরে গিয়ে দেখব মানুষের ভরসাটা ঠিক কোথায় গিয়ে ভাঙে। আর সবশেষে এই সব তথ্যের উপর ভিত্তি করে একটা কাজের মতো নীলনকশা কেমন হতে পারে আর একটা সত্যিকারের জনাদেশের আসল মানেটা কি তা নিয়ে কথা বলবো। আমাদের বিশ্লেষণের প্রথম ধাপ আসলে কি হয় জানেন তো? যখন একটা ছোট এলাকাকে খুব কাছ থেকে দেখা যায়, তখন তার মধ্যে দিয়ে একটা গোটা রাজ্যের, এমনকি দেশের রাজনৈতিক স্রোত কোন দিকে বইছে তার একটা আঁচ পাওয়া যায়। চন্দ্রকোনা ঠিক তেমনই একটা জায়গা, একটা ছোট ছবি যা একটা অনেক বড় গল্পের ইঙ্গিত দেয়। পশ্চিমবঙ্গের ঘাটাল মহকুমার এই বিধানসভা কেন্দ্রটাই হলো আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এত জায়গা থাকতে চন্দ্রকোনা কেন? কারণ এটা একটা বেলওয়েদার এলাকা। মানে এখানকার রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে তা দেখলে প্রায়শই গোটা রাজ্যের মনোভাবটা বোঝা যায়। আর এর ভূগোলটাও বেশ মজার। একদিকে উর্বর সমভূমি, আবার অন্যদিকে জঙ্গলমহলের ছোঁয়া। এই দুই রকম পরিবেশে থাকা মানুষের চাহিদা, সমস্যা, স্বপ্ন সবই আলাদা। এই বৈচিত্র্যটাই এখানকার রাজনীতিকে এত জটিল আর গুরুত্বপূর্ণ করে তুলেছে। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু করতে হয় সেই জায়গার মাটি আর মানুষকে দিয়ে। কারণ মানুষের রোজকার জীবনের চাপ, তাদের বেঁচে থাকার লড়াই শেষ পর্যন্ত কিন্তু ভোটের বোতামেই গিয়ে প্রভাব ফেলে। চলুন চন্দ্রকোনার সেই মানসিক ভূগোলটা একটু বোঝার চেষ্টা করি। এখানকার জনসংখ্যার গঠনটা খুব মন দিয়ে দেখুন। প্রায় ৩৩% মানুষ তফসিলি জাতি, আর প্রায় ৫ থেকে ৬% তফসিলি উপজাতি, মানে দুটো মিলিয়ে প্রায় ৪০%। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হল সামাজিক সুবিচার, সরকারি প্রকল্পের ঠিকঠাক বন্টন আর ন্যূনতম সম্মান আর সুরক্ষার প্রশ্নটা এখানে কোনো রাজনৈতিক দলের জন্য বিলাসিতা নয়, এটা একদম মৌলিক চাহিদা। জনসংখ্যার এই বিন্যাসটাই বুঝিয়ে দেয় যে প্রান্তিক মানুষদের কথা না শুনে এখানে রাজনীতি করা প্রায় অসম্ভব। এই একটা লাইনে চন্দ্রকোনার আসল অর্থনৈতিক আর মানসিক টানাপোড়নটা ধরা আছে। ভাবুন একবার, এখানকার মাটি সোনার মতো উর্বর, ধান চাষের জন্য একেবারে আদর্শ। কৃষকের পরিশ্রমে কোনো খামতি নেই। কিন্তু প্রতি বছর বর্ষায় শিলাবতী নদীর বন্যা এসে সেই পরিশ্রম, সেই স্বপ্ন সব ভাসিয়ে নিয়ে যায়। এটা শুধু ফসলের ক্ষতি নয়, এটা একটা হতাশার চক্র তৈরি করে। একদিকে প্রকৃতির আশীর্বাদ, অন্যদিকে তার অভিশাপ। এই দুটোর মধ্যে দুলতে থাকা মানুষের জীবনটা একটা চিরস্থায়ী অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটে। আর এই অনিশ্চয়তায় তাদের রাজনৈতিক পছন্দের ভিতটা গড়ে দেয়। বেশ, এবার আমরা সরাসরি কঠিন তথ্যের দিকে তাকাব, কারণ দিনের শেষে মানুষের আসল মতটা তো ব্যালট বাক্সই ধরা পড়ে। নির্বাচনের ফলাফলই হল জনগণের গলার আওয়াজের সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ। চলুন দেখি গত দুটো নির্বাচনে চন্দ্রকোনার মানুষ সংখ্যার মাধ্যমে ঠিক কী বার্তা দিয়েছে। এই সংখ্যাটা দেখুন একবার, প্রায় ৯০%। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এত মানুষ ভোট দিয়েছিলেন। এটা জাতীয় গড়ের থেকে অনেক বেশি। এত মানুষের ভোট দিতে আসাটা দুটো জিনিস বোঝায়। এক, এখানকার মানুষ রাজনৈতিকভাবে দারুণ সচেতন। আর দুই, তাদের মধ্যে হয় তীব্র ক্ষোভ অথবা গভীর আস্থা কাজ করছে। তারা উদাসীন নয়, তারা তাদের রায়টা জানাতে চায়। এই বিপুল উপস্থিতি যে কোনো শাসকের জন্য একটা বড়সড় সতর্কবার্তা। ২০১৬ সালে ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছিল মাত্র ৯% কিছু বেশি। মানে রাজনৈতিক মানচিত্রে তারা প্রায় ছিলই না। তৃণমূল আর বামেদের মূল লড়াইয়ের মধ্যে তাদের উপস্থিতি ছিল খুবই সামান্য। এই সংখ্যাটা মনে রাখবেন, এটা হলো আমাদের বিশ্লেষণের বেসলাইন। এখান থেকেই আমরা পরিবর্তনের মাপটা বুঝতে পারব। আর এই দেখুন, মাত্র ৫ বছরের মধ্যে ৯% থেকে ভোট শেয়ার সোজা ৪৪%, মানে প্রায় ৩৫% লাফ। এটা কোনো সাধারণ বৃদ্ধি নয়, এটাকে একটা রাজনৈতিক সুনামি বলা চলে। এই ধরনের পরিবর্তন কিন্তু রাতারাতি হয় না। এর পেছনে কোনো একজন নেতা বা একটা ভাষণের ভূমিকা থাকে না। এর পেছনে থাকে সমাজের গভীরে জমে থাকা লম্বা দিনের ক্ষোভ, হতাশা আর পরিবর্তনের জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা। আমাদের কাজ হল সেই কারণগুলোকেই খুঁজে বের করা। এই বার চার্টটা পুরো গল্পটাকে এক নজরে দেখিয়ে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের বারটা দেখুন,
তাদের ভোট শেয়ার কিন্তু খুব বেশি কমেনি, 52% থেকে কমে প্রায় 49% হয়েছে, মানে তাদের মূল ভোট ব্যাংক অনেকটাই মজবুত ছিল। কিন্তু আসল গল্পটা হলো দ্বিতীয়বারে বিজেপির ভোট 9% থেকে 1,44,000। এর মানে কি? এর মানে হলো বিরোধী ভোটের প্রায় সবটাই তাদের দিকে চলে এসেছে। বাম এবং কংগ্রেসের ভোট ব্যাংক ভেঙে গিয়ে বিজেপির দিকে জমা হয়েছে। বিরোধী ভোটের এই একত্রীকরণই হল এই ফলাফলের মূল কারণ। সংখ্যা তো আমাদের বলে দিল কি ঘটেছে, কিন্তু তারা বলে না কেন ঘটেছে। সেই কেনর উত্তর খুঁজতে হলে আমাদের মানুষের ক্ষোভের গভীরে ডুব দিতে হবে। ঠিক কি কি কারণে তাদের আস্থাটা ভেঙে গিয়েছিল? এই পর্বটা হল সেই গণ আস্থার ব্যবচ্ছেদ। এই টেবিলটা হলো মানুষের ক্ষোভের একটা হিটম্যাপ। দেখুন, সবচেয়ে তীব্র ক্ষোভ দুটো বিষয় নিয়ে, দুর্নীতি আর পরিকাঠামো। যখন বন্যার পর মানুষ সব হারিয়ে বসে আছে, তখন ত্রাণের টাকায় দুর্নীতি তাদের আস্থার একেবারে গোড়ায় আঘাত করে। এটা শুধু টাকার প্রশ্ন নয়, এটা ভরসার প্রশ্ন। ভাঙা রাস্তা শুধু যাতায়াতের সমস্যা নয়, এটা কৃষকের ফসল বাজারে পৌঁছানোর বাধা। এটা অর্থনীতির শিরা উপশিরাকে শুকিয়ে দেওয়ার মতো। এমনকি পানীয় জল বা রেশনের চালের মতো সাধারণ পরিষেবা নিয়েও যখন ক্ষোভ তৈরি হয়, তখন বুঝতে হবে সমস্যাটা অনেক গভীরে। এই অভিযোগগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলোর পিছনে একটা গভীর সিস্টেমিক বা পদ্ধতিগত ব্যর্থতা কাজ করছে। যখন চাকরি বা ত্রাণের দুর্নীতির অভিযোগ ওঠে, তখন সেটা একটা ক্ষয়িষ্ণু ব্যবস্থার দিকেই আঙুল তোলে। নির্বাচন পরবর্তী হিংসার ভয় মানুষের মনে নিরাপত্তাহীনতা তৈরি করে, যা রাষ্ট্রের ওপর বিশ্বাসটাই ভেঙে দেয়। আর তার সাথে যখন বেকারত্ব আর কৃষি সংকট যোগ হয়, তখন মানুষের হতাশাটা রাজনৈতিক রূপ নেয়। যখন একটা ব্যবস্থা পরিষেবা দিতে ব্যর্থ হয়, তখন তার শুধু প্রশাসনিক ভুল থাকে না, এটা মানুষের মর্যাদার ওপর আঘাত করে। একটা সুস্থ গণতন্ত্রে তথ্যের ভিত্তিতে দায়িত্বের সাথে কথা বলাই হলো এগিয়ে যাওয়ার পথ। এই একটা বাক্য হাজার পাতার রিপোর্ট বা ডেটা শিটের থেকে অনেক বেশি শক্তিশালী। এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা নয়, এটা চন্দ্রকোনার হাজার হাজার মানুষের মনের কথা, তাদের না বলা যন্ত্রণা। যখন রাস্তা মানে অগ্রগতি, ফসল মানে জীবিকা আর বিশ্বাস মানে ভরসা, এই তিনটেই একসঙ্গে ভেঙে যায়, তখন মানুষ পরিবর্তনের জন্য যে কোনো বিকল্পকে আঁকড়ে ধরতে চায়। এই গভীর আবেগটাই হল সেই ৩৫% ভোট বদলের আসল চালিকা শক্তি। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যার গভীরে গিয়ে তার কারণ খোঁজার চেষ্টা করলাম, কিন্তু বিশ্লেষণ তো ওখানে থেমে গেলে চলবে না। ডেটার আসল শক্তি হল এটা শুধু সমস্যা দেখায় না, সমাধানের পথও দেখাতে পারে। এই অংশে আমরা দেখব কিভাবে মানুষের অভিযোগগুলোকে ভিত্তি করে একটা কার্যকরী এবং বিশ্বাসযোগ্য শাসন ব্যবস্থার নীল নকশা তৈরি করা সম্ভব। এখানে একটা কৌশলগত কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে, নাম চতুর্মুখ মতবাদ। এটা 4টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। প্রথম, শিবের আগ্রাসন, মানে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই। দ্বিতীয়, বিষ্ণুর স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে মানুষের জীবনে শান্তি আর সুরক্ষার আশ্বাস দেওয়া। তৃতীয়, ব্রহ্মার উদ্ভাবন, টেকনোলজি ব্যবহার করে সরাসরি মানুষের কাছে পৌঁছানো। আর চতুর্থ, দুর্গার সুরক্ষা, নারী এবং সমাজের দুর্বলতম অংশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এই 4টে স্তম্ভ হল একটা কার্যকরী শাসন ব্যবস্থার মূল ভিত্তি: স্বচ্ছতা, স্থিতিশীলতা, আধুনিকীকরণ আর নিরাপত্তা। শুধু কথায় তো ছিঁড়ে ভাজে না, নকশা লাগে, আর নকশাকে সত্যি করতে লাগে বিনিয়োগ। এই নীলনকশার প্রথম প্রস্তাব হল 50 কোটি টাকার একটা শিল্প হাব। আমরা যে বেকারত্বের সমস্যার কথা শুনছিলাম, এটা তার সরাসরি একটা সমাধান দেওয়ার চেষ্টা। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা অঞ্চলের অর্থনৈতিক ভাগ্য বদলানোর অঙ্গীকার। আর এই হল সেই বিনিয়োগের মানবিক দিক। 50 কোটি টাকা বিনিয়োগের মানে হল প্রায় 5,000 নতুন চাকরি। আর প্রত্যেকটা চাকরি মানে একটা পরিবারের আন্তর্জাতা, একটা বাচ্চার ভালো শিক্ষার সুযোগ, একটা স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা। রাজনীতি যখন এইভাবে মাপা যায়, এমন ফলাফল দিতে পারে, তখনই তা মানুষের হারানো বিশ্বাস ফিরে পেতে শুরু করে। এই নীলনকশার দ্বিতীয় বড় প্রতিশ্রুতিটা চন্দ্রকোনার সবচেয়ে পুরনো আর গভীরতম ক্ষতটার উপর প্রলেপ দেওয়ার জন্য। 30 কোটি টাকা বিনিয়োগ করা হবে বন্যা নিয়ন্ত্রণের জন্য মজবুত বাঁধ বানাতে। মনে আছে সেই উর্বর জমি আর বন্যার টানাপড়ানের কথাটা? এই বিনিয়োগটা সেই সমস্যার মূলে গিয়ে আঘাত করার একটা চেষ্টা। এটা দুর্গাস্তম্ভের প্রতিফলন, যা মানুষের জীবিকা আর ভবিষ্যৎকে সুরক্ষা দেয়। এটা শুধু ফসল বাঁচাবে না, এটা হাজার হাজার কৃষক পরিবারের মুখে হাসি ফেরানোর একটা প্রতিশ্রুতি। আমরা ডেটা থেকে সমস্যা দেখলাম, আর সমস্যা থেকে সমাধানের একটা সম্ভাব্য পথও দেখলাম। এখন সময় হয়েছে এক পা পিছিয়ে পুরো ছবিটা দেখার। এই যে ডেটা ভিত্তিক পদ্ধতি, এটা রাজনীতি আর শাসনের জন্য কি অর্থ রাখে? একটা জনাদেশ পাওয়ার পর আসল কাজটা কি? দেখুন, একটা সফল অভিযান বা শাসন ব্যবস্থা দুটো জিনিসের উপর দাঁড়িয়ে থাকে: কৌশলগত আর কার্যক্ষম।
কৌশলগত সিদ্ধান্ত হল কেনর উত্তর। কেন আমরা স্থানীয় সমস্যায় জোর দিচ্ছি, আর কার্যক্ষম সিদ্ধান্ত হল কিভাবের উত্তর, কিভাবে আমরা মানুষের কাছে পৌঁছাব। ডেটা আমাদের এই দুটো ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কিন্তু ডেটা ব্যবহার করার সাথে একটা বড় দায়িত্বও চলে আসে। আজকের ডিজিটাল যুগে প্রচার বা শাসনের জন্য তথ্য ব্যবহার করার সময় মানুষের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করাটা খুব জরুরি। ভারতের ডিপি আইন সম্মতি এবং উদ্দেশ্য সীমাবদ্ধতার মতো নীতির ওপর জোর দেয়। এর সহজ মানে হল মানুষের তথ্য সম্মানের সাথে এবং শুধুমাত্র যে নির্দিষ্ট কারণে নেওয়া হয়েছে তার জন্যই ব্যবহার করা উচিত। এটা একটা নৈতিক দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। আমরা আমাদের আলোচনার প্রায় শেষে চলে এসেছি। এই প্রশ্নটাই আজকের আলোচনার আসল কথা। ডেটা আমাদের মানুষের ক্ষোভ, কষ্ট আর আশার কথা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিতে পারে, কিন্তু সেই তথ্যকে সম্মান দিয়ে মানুষের জীবনে আসল পরিবর্তন আনাটাই হল একটা সত্যিকারের জনাদেশের দায়িত্ব। জনাদেশ মানে শুধু ভোটে জেতা নয়, মানুষের বিশ্বাস জেতা। আর সেই বিশ্বাস একদিনে তৈরি হয় না, তৈরি হয় রোজকার পরিষেবা, স্বচ্ছতা আর প্রতিশ্রুতি পালনের মাধ্যমে। যদি আপনিও একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 0800 4204 1602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।